ওটা হয়েছিল স্পেস বলে শেষ হয়ে গেছিল। আচ্ছা সরি ভাই। আচ্ছা কে জানি কি কোশ্চেন করছিলেন বলেন এবার। স্যার আমি বলতে চাচ্ছিলাম আমাদের কোম্পানি এলপিজি গ্যাস কিনছে, জি মানে ওই যে গাড়িতে অনেক বড় একটা লরি থাকে না, প্রায় 1000 কেজি মনে হয়, লোক কিনছে। এখন ওই লোক বিল সাবমিট করছে 6.35% রেট ধরে চালান দিছে। এখন যখন ওইটার পেমেন্ট দিতে গেছে তখন 5% সে বলতেছে আমার ভ্যাটের টাকা কাটে রাখবেন না, হুম আমার ভ্যাটের টাকাটা দিয়ে দেবেন। কেন? আমি 5% চালান দিছি, হুম আমি ভ্যাটের টাকা জমা দিয়ে দিছি, আমার ভ্যাটের টাকা কাটবেন। এটা নিয়ে তার সাথে দ্বন্দ্ব। তাহলে কি তার ভ্যাট কাটবো না কাটবো না? আচ্ছা আমরা শুনেন ডাক্তার ব্যাটারি ডাক্তারের রোগীর মতো বুঝছেন। আরও কিছু জানতে হবে। প্রথম হইলো আপনার কোম্পানি কি উৎসকতনকারী কিনা। হ্যাঁ, উৎপাদনকারী, সবাই উৎসকর্তনকারী। খেয়াল করেন ওনার কোম্পানি উৎসকতনকারী। হ্যাঁ, যে ব্যক্তি গ্যাস আপনাকে সাপ্লাই দিছে সে কি গ্যাস আরেকজন থেকে কিনা সাপ্লাই দিছে কিনা, না গ্যাস উৎপাদকের সাপ্লাই দিছে। না, সে অবশ্যই কিনছে, সে তো আর সবাই ধরতে উৎপাদনকারী না। পারছেন। তাহলে সে যাহা কিনে তাহাই বেচে। হ্যাঁ, তাহাই বিক্রি করে। তাহলে সে যোগানদার কিনা বলেন। 7.5% ব্যাট হবে, জি স্যার। হ্যাঁ, ধারণ 7.5%। এখন তার জন্য তাহলে ব্যাট কত পার্সেন্ট? 7.5%। এখন তাকে বলেন যে ভাই আপনি আমাকে স্ট্যান্ডার্ড রেট দেন, কারণ উৎসকত আসাতে বলছে কোনো যোগানদার যদি স্ট্যান্ডার্ড রেটে সাপ্লাই দেয় তাহলে কি করতে হবে না, বিডিএস কাটিতে হইবে না। হ্যাঁ, পুরো টাকা দিয়ে দেবে। তাহলে তাকে বলেন আপনি আমাকে স্ট্যান্ডার্ড রেটে চালান দিলে আমি কাটবো না, এছাড়া আমি কাটবো। এটা নিয়ে তার সাথে অনেক দ্বন্দ্ব হচ্ছে। সে এখন আমাদের সাথে মানে করবে না, বিজনেস করবে না। হ্যাঁ সে ওই তাকে 5%ই তাকে কাটতে পারবে না, আমরা 7.5% কাটছি। এটা নিয়ে তার সাথে গান্দা, সে টাকা কমপ্লিট দিতে হবে। না না, আপনি তাকে রেফারেন্স দেখাবেন, যে আপনি তাকে বলবেন যে আপনি যে 5% ব্যাট এটা একটা প্রমাণ নিয়ে আসেন। যদি প্রমাণ আনতে পারেন তাহলে কি আমি মাইনা নিব, এবার বলেন। আপনি তাকে বলেন যে আপনি বলবেন যে আমি যে 7.5 কাটতে পারবো এটার প্রুফ আমার কাছে আছে, কিন্তু আপনি যে আমাকে 5% কাটতে বলতেছেন এটা প্রুফ দেখান। কাটতেই মানা করে, 1 টাকাও কাটা যাবে না ভাই এটা শুনেন, 1 টাকা। এখানে রেকর্ডিং হইতেছে, নাম বলা যাবে না। এই যে বড় বড় কোম্পানি কত ধরা খাইতেছেন এখন, হ্যাঁ, কি বলেন, এরা এতদিন ঝামেলা করছে, আরও বাইরে হবে, ওয়েট করেন না কয়দিন, ওয়েট অ্যান্ড সি। দেখবেন যে কত কত কোম্পানি অনেকেই প্র্যাকটিস করে না এখন, এই জন্য অনেকে আমাকে দেখতেও পারে না। ঠিক আছে, এখন এগুলি প্রকাশ্যে বললাম না আর। ঠিক আছে, অনেকে আমার পছন্দ করে না। এখন বলেন যে এই যে এই রডের ব্যাট কত পার্সেন্ট, প্রতি টনে এত টাকা। রেফারেন্স ছাড়া ভাই কথা বলা যাবে না বুঝছেন। অনেক বড় বড় কোম্পানি আর হাজার কোটি টাকা কি কেস খেয়ে যাইতেছে। তাহলে এইভাবে সরকার সুনির্দিষ্ট ব্যাট দিচ্ছে কিনা বলেন। জি স্যার। আর নিচে দেখেন কি বলছে, 3 অনুচ্ছেদ 1-এ যাহা কিছুই উল্লিখিত থাকুক না কেন স্থানীয় ব্যবসায় পর্যায়ে সকল পণ্য সরবরাহের ক্ষেত্রে মূসকের হার হবে 5%। তাহলে বলেন ওই যে ব্যবসায়ী পর্যায়ে ব্যাট কত পার্সেন্ট? এইখানে এই ব্যবসায়ী হলো কি যাহা কিনে তাহাই বেচে, আর উপরে সবাই ছিল কিন্তু ম্যানুফ্যাকচারার। যেমন এখানে আবার বলা আছে সরবরাহকারী, যেখানে এরকম বইলা দেওয়া আছে এটা আলাদা, এছাড়া বাকি সবাই কি এরা কিন্তু উৎপাদনকারী। কারণ এক জিনিস দুই জায়গায়, মানে একই পণ্য বা সেবার উপরে দুইটা হাত থাকতে পারে না। তারপরে কি বলছে দেখেন, স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ওষুধের ক্ষেত্রে ব্যাট কত পার্সেন্ট বলেন। কিন্তু আমরা কি ওষুধের উপরে ব্যাট দেই? যেই কোম্পানি ওষুধ উৎপাদন করে তারা কি করে 15% ব্যাটের সাথে আরও 2.4 যোগ করে একসাথে দিয়ে দেয় কিনা বলেন। তারপরে আপনারা যে পাম্পে থেকে ডিজেল কিনেন, তো ডিজেল কেনার সময় কেনার ব্যাটটার সাথে বেচার ব্যাটটাও দিয়ে দেন কিনা বলেন। এই জন্য দেখবেন সিএনজি স্টেশনে কোনো ব্যাট চালান দেয় না, ধরতে পারছেন। এমনকি যারা ডিজেলের পাইকারি ব্যবসা করে, ওই যে অনেকে খুচরা বিক্রি করে ড্রামে করে, তারা কি ব্যাট চালান দেয় বলেন। সরকার পদ্মা পেট্রোলিয়াম, মেঘনা পেট্রোলিয়াম থেকে যখন ডিজেল বিক্রি করে তখন কি করে তাদের থেকে 15% এবং কি 2% এই দুইটা নিয়ে নেয়। তাহলে দেখছেন ডিজেল, কেরোসিন, অকটেন সবাই ব্যাট কত পার্সেন্ট এগুলি। আচ্ছা, যেই ভাই একটু আগে প্রশ্ন করছিলেন উনি কি এলপি গ্যাসে, আপনি কি এলপি গ্যাস কিনেন না অন্য কিছু কিনেন? এলপি গ্যাস।
আচ্ছা, এলপি গ্যাস কিনলে আপনার জন্য ব্যাট 2%, আপনি 5% দেখেন, বলেন কোথাও আমরা গ্যাপ আছে? না, উনি হলো চালান দিছে 5% করে, ওনার কথা হলো আমি 5% ভাই উনি কি বিদেশ থেকে গ্যাস ইম্পোর্ট করে? না, রিপোর্ট করে না। তাহলে কিভাবে দেয় আপনার, কোথা থেকে এনে দেয়? উনি হলো কি কোথা থেকে এনে দেয় এটা শিওর আমি জানি না, কিন্তু ভাই উনি হলো আমরা বুঝি, আমরা একটু বুঝি। মনে করেন অনেকে তো বলে, একজন বলতেছে কি জানেন, কয়, ভাই আমার 6টা গাড়ি আছে, বউ ভাত রান্না করে খাওয়ায় না। এখন ওই লোকের ড্রেস আপ দেখে সন্দেহ হয়েছে। আপনি বোঝেন যে এই লোকের 6টা গাড়ি, তার ড্রেস আপ একটু একটু ভালো হইব না, কি বলেন? হ্যাঁ মানে একজন যদি লুঙ্গি পইরা জামা পইরা যদি বলে আমার 6টা গাড়ি আছে, সন্দেহ লাগলো। বল ভাই আপনি 6 গাড়ি মালিক, আপনার এই অবস্থা কেন? কারে বললেন না 6টা রিক্সা গাড়ি, বুঝলেন না? দুষ্টামি বলি না। এখন আপনি বলেন যে যে ভদ্রলোক গ্যাস দেয়, এরকম হইতে পারে না আপনার গার্মেন্টসে গ্যাস লাগে, সে সিলিন্ডারে করে ভরে না আপনার সাপ্লাই দেয়, এটাও তো একটা হইতে পারে। অথবা আপনি ওই যে আমরা রান্না বান্নার জন্য যে গ্যাস কিনি, ওই গ্যাস কিনতে পারেন। আপনি কোন গ্যাস কিনেন? অথবা বিদেশ থেকে গ্যাস ইম্পোর্ট করে আপনাকে দেয়, কোনটা বলেন? হলো গার্মেন্টস এর কাজে ব্যবহার করি আমরা। সবাই ধরতে পারছেন এবার? ইউটিলিটি না, সবাই খেয়াল করছেন কিনা বলেন? তাহলে বোতল যেটা না না, আমার আইকিউ ঠিক আছে কিনা? স্যার। এখন আপনি বোঝেন, জি স্যার। আপনি যদি এই পাম্পের থেকে গ্যাস কিনেন, পাম্পের থেকে সরকার যখন তিতাস গ্যাস দিছে, সে ব্যাট নিয়ে নিছে কিনা বলেন? হ্যাঁ নিয়ে নিচ্ছে স্যার। নিয়ে নিছে। তাহলে আপনি জি স্যার। ওই থার্ড পার্টি থেকে গ্যাস না নিয়ে নিজে গ্যাস কিনেন। স্যার তাহলে তো তাহলে আর সেই ব্যাট দেওয়া লোক লাগবে তো না। ঠিকই বলছেন স্যার। তাহলে আর ব্যাট দেওয়া লাগবে না। স্যার স্যার তাহলে তো সে ঠিকই বলছে, সে তো এখানে সরবরাহকারী হিসেবে আছে স্যার। হ্যাঁ, তাহলে 7.5 হবে। ভাই ধরতে পারছেন এবার? হ্যাঁ ধরতে পারছি। জি স্যার। আর না হলে এক কাজ করেন, শোনেন, সিলিন্ডার কি আপনার না ওই লোকের? সিলিন্ডার আমাদের। উনি হলো ওনার গাড়িতে বড় সিলিন্ডার আছে, ওইটা ও নিয়ে এসে আমাদের কাহিনী cylinder বোঝে, দিয়ে শোনেন দেয়। শোনেন, খেয়াল করেন, একটা ইয়ে আছে, ব্যাটার একটা হার আছে, সেবা পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য, সেবা, মেরামত বা সার্ভিসিং, ওইটা হলে আবার 10% হয়ে যায়। এই হিসাবে এটাই ওনার জন্য কম। কত আছে সবাই? এটাই ওনার জন্য কি কম? এটা কিন্তু যোগানদার সেবা হয় না, এটা 10% ব্যাট হয়। মানে ওনার গাড়িতে করে নিয়ে এসে তারপরে ভাই আমাদের আমি কি হলো- বলছি, আপনি এখনো ইয়ার মধ্যে আছেন, গ্যাপের মধ্যে আছেন, এখানে 10% ব্যাট কিনা বলেন সবাই? জি স্যার। সিলিন্ডার ওই ব্যক্তি, বুঝেন, সিলিন্ডার ওই ব্যক্তি, উনি গ্যাস আইনা দেয়, তাহলে উনি সার্ভিস দিতেছে না যোগানদারের সেবা দিতেছে? উনি তো ওনাকে পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য বা সেবা, মেরামত বা সার্ভিসিং, এই সেবা দিতেছে। আচ্ছা দেখ, তাহলে তাহলে 7.5 হবে। স্যার এটা আরেকবার বলেন। আমি একটা বিষয় কনফিউজ। জি বলেন। স্যার এখানে স্থানীয় পর্যায়ে ব্যবসায়ী আর যোগানদারের কিন্তু পার্থক্যটা কি? আমি বলি শোনেন, যোগানদার হচ্ছে কোনটা? হ্যাঁ, আমরা একটা টেন্ডার দিলাম যে আমরা 100টা কম্পিউটার নিব, বুঝেন ভাই, যার ওখানে সব একটু ইয়েতে থাকেন না, 100টা কম্পিউটার নিব, তাহলে তখন আপনি কি হন? যোগানদার। এই যে যোগানদার, প্রকিউরমেন্ট প্রোভাইডার, যে আপনি উচ্চগত ন্যাচারতে বলা আছে, যোগানদার হচ্ছে ওই ব্যক্তি যে প্রথম তহসিলের পণ্য বেচে না, বুঝেন? যোগানদার কোন ব্যক্তি? যে প্রথম তহসিলের পণ্য বেচে না, যে কি বলে উৎপাদনকারী না, বুঝছেন তো? তাহলে প্রথম তহসিলের পণ্য বেচে যোগানদার হবে? না তারপরে উৎপাদনকারী হলে কি যোগানদার হবে? না স্যার। তাহলে বলছে যে যোগানদার হচ্ছে ওই ব্যক্তি যে প্রথম তহসিলে পণ্য বিক্রি করে না এবং উৎপাদন হিসেবে নিবন্ধিত নয়, তার মানে ট্রেডিং ব্যবসায়ীরা যোগানদার, এভাবে জানেন। জি স্যার, এটা বুঝছি। আর স্থানীয় ব্যবসা যার যেটা বোঝাচ্ছে, তাহলে ওটা তো ওই যে যাহা কিনেন তাই বেচেন। শুনেন, ব্যবসায়ী দুই ক্যারেক্টারে, সে নর্মালি জনগণের কাছে বেচলে ব্যাট 5%, উৎসেকতনকারীকে দিলে 7.5%, এইভাবে বলছেন। ব্যবসায়ীর জন্য ব্যাটার দুইটা, উৎসেকতনকারীকে দিলে 7.5, আর নর্মাল উৎসেকতনকারী ছাড়া জনগণের কাছে বেচলে কত পার্সেন্ট? 5%, এইভাবে বলছেন। এবার আমরা বুঝি এই ব্যাট কত পার্সেন্ট বলেন? ওনার এই যে এই দাঁড়ান না বুঝি, মোটর গাড়ি ওয়ার্কশপে পড়ে না, ডকিয়ার্ডে পড়ে না, ছাপাখানায় পড়ে না,
সংজ্ঞা দেওয়া আছে তো এগুলি। উনি জোর করে বললে হবে? চলচ্চিত্র মেরামত বা সার্ভিসিং হলে 10%। দেখেন ওনার ইয়াতে ফেলাইতে হবে, সংজ্ঞায় ফেলাইতে হবে। আচ্ছা যাক, আপনার ধরতে পারছেন কিনা বলেন এই পর্যন্ত? ভাই আপনি না আমাকে বুঝি নাই। আচ্ছা মাহবুব স্যারের বইয়ে এখানে একটা মিসিং হয়েছে, একটা জিনিস মিসিং আছে বুঝছেন, মানে একটা পেজ মিসিং আছে এখানে। আমি বলে দিই, এখানে আরেকটা লাইন আছে যে ওই যে ভূমি উন্নয়নের ক্ষেত্রে এত শতাংশ হইলে এত শতাংশ ব্যাটাতে পারছেন, এরকম একটা লাইন আছে বুঝছেন। লাস্টে একটা আছে পাইকারি ব্যবসার ক্ষেত্রে ব্যাট হচ্ছে 1.5%, এখানে একটা লাইন আছে। এই বই এই পেজটা মিসিং আছে। এটা কোনটা? লাইনটা একটু বলেন স্যার। আচ্ছা তাহলে ডাকি স্যার, বলি এক মিনিট ওয়েট করেন ভাই, যা শব্দ আপনি একটু মিউটে থাকেন না স্যার লাইনটা একটু বলেন। ভাই। করতেছি ভাই, করার সময় দেন। স্যার আসতে হইতেন। আচ্ছা দেখ, আমার বই মিসিং হইতে পারে। স্যার এলপি গ্যাসের ক্ষেত্রে তো 2% না স্যার। ভাই উনি কি করছে, উনি তো এলপি গ্যাস নিজে কিনে নাই, উনি ওনার সিলিন্ডার এক ভাইকে দায়িত্ব দিছে তুমি গ্যাস ভরে নিয়ে আসো। তাহলে ওনার তো সার্ভিস নাকি, ওটা সার্ভিস। এই জায়গা স্যার, এই জায়গা একটু বুঝতে পারতেছি না, কি বলবো স্যার? বলেন। স্যার আমি যদি স্যার কোনো দোকান থেকে স্যার এলপি গ্যাস কিনে আনি, জি মানে এলপি গ্যাসটা গভর্নমেন্ট সিলিন্ডারটা ওই কোম্পানি, আমি জাস্ট সিলিন্ডার সহ একটা দোকান থেকে কিনলাম স্যার। জি এই ক্ষেত্রে আমাকে কত টাকা স্যার ভ্যাট? আমি বলি শুনেন, এলপি গ্যাস আমি বলি বুঝছি, বুঝছি বোঝেন। আপনি যদি নিজের কোম্পানির জন্য, হ্যাঁ নিজের কোম্পানির জন্য কোম্পানি নিজে কিনে, তাহলে এলপি গ্যাস কেনার সময় ব্যাট দেওয়া লাগবে না, বুঝতে পারছেন? আপনি মনে করেন নিজের সিলিন্ডার পাম্পে যা রিফিল করে নিয়ে আসছেন, সরকার পাম্পেকে যখন গ্যাস দিবে তিতাস, তখন কি করছে 15% ব্যাটের সাথে 2% ব্যাট কাটতে রাখছে। দেখেন ধরতে পারছেন কিনা ভাই, আমার কথা কি শুনতে পাইছেন? আপনি দোকান থেকে সিলিন্ডার কিনে নিয়ে আসছেন রান্নার জন্য, গ্যাসের সিলিন্ডার কিনে নিয়ে আসছেন, ওইখানেও কি সরকার ওই ডিলার থেকে নিয়ে নিছে, আপনার দুইটাই কি ব্যাট আদায় হয়ে গেছে। কিন্তু আপনি একজন থার্ড পার্টিকে অর্ডার দিলেন, ভাই তুমি পাম্পের থেকে গ্যাস নিয়ে আসবা, তাহলে তার এই ক্যারিং এর জন্য তাকে বিল দেন কিনা বলেন? তারপরে স্যার এই যে আপনার যদি যে সিলিন্ডার থাকে, কোম্পানির যদি সিলিন্ডার থাকে, আগে ডিলারের কাছ থেকে কোম্পানি যদি নিজে, শুনেন বস আমি উদাহরণ দিই, মনে করেন আপনার কোম্পানির মাইক্রোবাস আছে, আপনার মাইক্রোবাসে কি করলেন, নিজে গ্যাস বইরা নিয়ে ইউজ করলেন, তাহলে কি বিল দিবেন? না স্যার। ব্যাপারটা হইল নিজে কিনে আনলে ব্যাট দেওয়া লাগতো না, কিন্তু আপনি তো ওনার থেকে সার্ভিস দিচ্ছেন, ওনার যে ইনকাম ওইটার উপরে ব্যাট দেওয়া লাগবে, সার্ভিসের উপরে। ডিলারের কাছ থেকে আমার কোম্পানি স্যার একটু কনফিউশন আছে এখানে, সেটা হচ্ছে স্যার আমি তো ওই যে পাম্প থেকে যে নিলাম, আমি ভাই আমি বুঝি আপনি কে গার্মেন্টসের শুনেন 15% এর সাথে আমি বলি, আপনি গার্মেন্টসের কর্মকর্তা না ওই সাপ্লায়ার, এটা বলেন। আচ্ছা আমি সাপ্লায়ার। তিনটা উদাহরণ দিই, তিনটা উদাহরণ। মনে করেন আমার নিজের একটা গার্মেন্টস আছে, হ্যাঁ আমি গার্মেন্টসে কিছু সিলিন্ডার নিজে কিনে আনছি, আমি গ্যাস রিফিল করে নিয়ে আসছি, আমার ব্যাট আছে কিনা? ব্যাট নাই, বুঝেন? নাই স্যার, নাই। বুঝতে পারছেন? আচ্ছা বাজারে বড় বড় সিলিন্ডার পাওয়া যায় না রান্নার জন্য, আমি যদি ডিলার থেকে সিলিন্ডার নিয়ে আসি, আমার ব্যাট নাই, কারণ সরকার ওই ডিলার থেকে ব্যাট নিয়ে নিছে। দেখেন ধরতে পারছেন কিনা? এখন আমি কি করলাম শুনেন না ডিলার না হয়ে পুরো দোকানের কাছ থেকে নিয়ে আসি স্যার। ভাই, আমি তো বুঝাইলাম যে দোকান থেকে নিলেও তো ব্যাট আদায় হয়েছে। আমি বলি ডিজেল যদি আপনি দোকান থেকে কিনেন, পদ্মা পেট্রোলিয়াম ওনার কাছে যখন ডিজেল বিক্রি করছে ব্যাট নিয়ে নিছে না, 17% ধরে নিয়ে নিছে, তো ঠিক অনুরূপ। এখন এখানে ঘটনা হয়েছে কি, আপনার গ্যাস উনি বইরে আইন না দেয়, এই জন্য ওনাকে ফি দেন, বুঝতে পারছেন? বুঝেন? ওই স্যার ওই যে ফি যে দিল যে গার্মেন্ট, এই ফির উপরে ব্যাট দিবেন, আপনি এই ফির উপরে ব্যাট দিবেন, এর উপরে আমি দিব স্যার। না আপনি বোঝেন ভাই, আপনারা ধরতে পারতেছেন না সহজ জিনিস। প্রথম হইলো যে লোক গ্যাসটা বইরা না দেয়, সে এটা
বিনিময়ে টাকা নেয় কিনা বলেন? হ্যাঁ স্যার। তাহলে এই যে টাকাটা নেয় এটা ইনকাম কিনা বলেন? জি এই ইনকামের উপরে ফি নেন, ব্যাট দেন। স্যার বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। স্যার ঠিক আছে। স্যার, আমি যদি বলি কামরুজ্জামান ভাই গাড়িতে করে গ্যাস নিয়ে এসে আমার বাসায় সিলিন্ডারে গ্যাস দিয়ে যাচ্ছে, হুম, তাহলে তাহলে কি 7.5%? হ্যাঁ কামরুজ্জামান ভাই লাভ করছে, হ্যাঁ বেচার ব্যাট দিবে না? তাহলে 7.5%। 7.5% না, আমার হিসেবে 10% হয়। স্যার এই 10% যে ওনার সাথে তো বলবেন, ওয়ার্ক অর্ডার হয়েছে, ওয়ার্ক অর্ডার যেহেতু আছে তার মানে টেন্ডার। ভাই আপনার ওয়ার্ক অর্ডার ব্যাটের কোনো সাবজেক্ট না, ব্যাটের আইনে কি বলা আছে এটা সাবজেক্ট। ঠিক আছে 43 নাম্বার এসআরও দেখেন, আমি ওখানে যাইতেছি না এখন। হ্যাঁ 43 নাম্বার এসআরও দেখেন, আমার হিসাবে 10% এটা। আপনি শোনেন, এক ভাই কি বলতেছে জানেন, ওনার একটা কোম্পানি আছে, 3 কোটি টাকা ব্যালেন্সে আছে, উনি 100 বিল অফ এটিতে পণ্য বেচতে দিছে, কিন্তু রিটার্নে সেল দেখে না, উনি মনে মনে কোম্পানি বন্ধ করে দিছে, তাহলে কাজ হবে বলেন? না স্যার মনে মনে কোম্পানি বন্ধ করে দিয়েছেন, হবে কাজ? তা হবে না স্যার। তাহলে এনবিআর কি করবে, একটা টাইম পরে ডিমান্ড করে কি নোটিশ পাঠায় দিবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। না আপনার কোটা শেষ, কোটা শেষ, এখন কোশ্চেন করা যাবে না, লাস্টে যে কোশ্চেন করবেন। বুঝলেন নাই? না স্যার ওই যে গ্যাস নিয়ে স্যার একটা না না গ্যাস দিয়ে আপনি লাস্টে করেন, অসুবিধা কি? 9:30 বাজে, আমি তো অর্ধেকও যাইতে পারি নাই। বলছে আমি তো আমার কোর্স প্ল্যানের যে টার্গেট, লাস্টে তো কোশ্চেনের সময় আসি, প্রাসঙ্গিক হলে আমি সুযোগ দিই, যাক নাহলে আবার নিরুৎসাহিত হবে, খেয়াল করেন। তাহলে এই পর্যন্ত বুঝছেন কিনা সবাই? এই যে 200। আচ্ছা তারপর দেখেন, এত দেবে ভূমি উন্নয়ন সংস্থা, যদি যারা ভূমি উন্নয়ন করে তাদের ব্যাট কত পার্সেন্ট? 2%। তারপরে এই যে আয়তন দেওয়া আছে না, এত থেকে এত পার্সেন্ট, 2%, এত পার্সেন্টের উপরে এই অনুযায়ী বিভিন্ন রকম হার দেওয়া আছে কিনা বলেন? এগুলো আমরা বুঝে নেন যে 1600 স্কোয়ার ফিট হলে 2, 1600 স্কোয়ার ফিটের উপরে হলে কত? 4.5, পুরো রেজিস্ট্রেশন হলে কত? 2। এই পথে বুঝছেন? এখন বলেন বসে কি ব্যবসায়ীকে? ব্যবসায়ী বলিতে এমন ব্যক্তিকে বুঝাইবে যিনি তৎকৃত, আমদানিকৃত, ক্রয়কৃত, অর্জিত বা অন্য কোনোভাবে গৃহীত পণ্যের আকৃতি, প্রকৃতি, বৈশিষ্ট্য বা গুণাগুণ পরিবর্তন না করিয়া পণ্যের বিনিময়ে কি করে? বিক্রি বা হস্তান্তর করে। তাহলে আমরা বলছি না, যাহা কিনে তাহাই বেচে সেই ব্যবসায়ী বলেন? আমরা কি বলছি বলেন? যাহা কিনে তাহাই বেচে, সেটাই হচ্ছে ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা এখন একটা বিশেষ লাইন বোঝাই, এই যে এই জন্য এই বইটা বের করছি, দেখেন এখানে নতুন একটা লাইন দিচ্ছে, নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসা, কি বলছে? কতিপয় পাইকারি ব্যবসা। এক নির্দিষ্ট কোনো পাইকারি ব্যবসা কিন্তু ব্যাট হবে কত? 1.5%। এটা কোনটা? মনে করেন আপনি একজন পাইকারি ব্যবসায়ী, যার ইসলামপুরে মার্কেট আছে, দোকান আছে, যে কারণ বাজারে অবস্থিত বা চট্টগ্রামে খাতুনগঞ্জে অবস্থিত, প্রসিদ্ধ পাইকারেরা থাকে না ওই জায়গায়? জি স্যার। আচ্ছা এখন ওই পাইকারেরা যেই জায়গায় থাকে, ওই জায়গায় যদি আপনি অবস্থান করেন, আপনি কি 1 বস্তা 2 বস্তা বেচেন? আপনি ট্রাক ধরে বেচেন, 100 বস্তা, মানে আপনি হোলসেল করেন, খুচরা বেচেন না। তাহলে হ্যাঁ ওই জায়গায় আপনার নির্দিষ্ট ব্যাট অফিসে আপনি যা জানাতে হবে, স্যার আমি পাইকারি ব্যবসায়ী, এটার একটা এসআরও আছে, ওই এসআরও এগেনস্টে আপনি ওনাকে প্রতি মাসে একটা রিপোর্ট দিতে হবে। ওই সব পালন করলে আপনি প্রতি কেজিতে 1.5% হারে দিতে পারবেন, কিন্তু কেনার ব্যাটার এটি সমন্বয় করতে পারবেন না। বুঝছেন এবার? তাহলে স্যার পাইকারি আর ওই এটিও সমন্বয় করা যাবে না। এটিও সমন্বয় করা যাবে না, বা এটি মানে কি অ্যাডভান্স ট্যাক্স, বোঝেন? এটি হচ্ছে কি অ্যাডভান্স ট্যাক্স। আপনি সেলসের উপরে ট্যাক্স দিয়ে আসছেন, তাহলে সেলসের উপর যদি 1.5% দেন, এটি সমন্বয় করবেন কেন? তাহলে তো সরকারকে উল্টো টাকা দিতে হবে। জি আপনি যা দিয়েছেন এটি ছেড়ে দিয়ে আসেন, ব্যাটও ছেড়ে দিয়ে আসেন, এটিও ছেড়ে দিয়ে আসেন, 1.5% দিয়ে দেয়, সরকার আর ঝামেলা করবেন আপনাকে শক টক নিয়ে। স্যার পাইকারি আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্যটা, মূল পার্থক্যটা কি? এই ভাই আপনি বোঝেন, সহজ সহজ জিনিস সময় নষ্ট করেন। পাইকারি ব্যবসা আপনি পুরান ঢাকায় যায় বলবেন যে ভাই 1 কেজি আমাকে ইয়া দেন, কাজু বাদাম দেন, আপনাকে বলবেন ওই কয় বস্তা? বুঝছেন এবার?
বুঝেন নাই? স্যার এটাই তো পাইকারি ব্যবসা। এটা হলো পাইকারি ব্যবসা। কয় বস্তা? স্যার একটা জিনিস স্যার, এগুলো কিছু বেশিরভাগ ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য যাই হোক, পাইকারি বলতে যা বোঝায় চাল ডাল গম, মানে যেখানে আপনার ট্রাক বা 10 বস্তা 20 বস্তা নিচে কোনো কথা নাই। সেটাও তো স্যার সেম ভাবে বিক্রি করে। ভাই আমি একটা কথা বলি, শোনেন আমি বলি কাউরান বাজারে কিছু দোকানে যায়া আপনি 1 কেজি কিনতে পারবেন, কিন্তু পুরান ঢাকায় যা কিনতে পারবেন পাইকারি ব্যবসার দিকে আপনার লোকে তুমি কথাই বলবে না। স্যার পাইকারি ব্যবসায়ী আর ট্রেডারের ভিতরে কোনো বিনে কোনো পার্থক্য থাকে? যেমন ট্রেডারে যেমন ট্রেডার লেখা না থাকে, না না, এরকম বিনে পাইকারিতে কোনো পার্থক্য থাকে? না না, ওই পাইকারি ব্যবসা হোলসেল লেখার সুযোগ আছে একটা। আপনি আচ্ছা, দেখবেন যদি বিনে লেখা wholesale থাকে যদি কোনো- ইম্পোর্ট এক্সপোর্ট ট্রেডিং রিটেল হোলসেল লেখা থাকে, দেখেন। আচ্ছা স্যার, হোলসেল লেখা না থাকলে কি পাইকারি এই প্র্যাকটিসটা করতে ভাই পারবে? আমি বলি যদি wholesale শুনেন, লেখা না থাকে? এটার জন্য একটা এসআরও আছে। হ্যাঁ, এটার জন্য কি নির্দিষ্ট একটা এসআরও আছে। আপনি ওই এসআরও পড়বেন, পড়ে ওই ব্যাট অফিসে আপনি নির্দিষ্ট সার্কেলে যাবেন, সুপার স্যারকে বলবেন স্যার আমি এই পাইকারি ব্যবসার ক্যাটাগরিতে পড়ি, আমাকে দেন যে আমি এইটা প্র্যাকটিস করব। এই অনুমতি ছাড়া করতে পারবেন না তো। স্যার এসআও নাম্বারটা একটু বলবেন স্যার। ভাই আপনার করে নিয়ে আসে জটিলতা, আপনারা ওইসে নতুন মানুষ, এখন সব আপনার এখনই লাগবে, দাঁড়ান লাইনে থাকে নিতেছি। স্যার এটা সাধারণ আদেশ 3 2022 সালের মহিলার জন্য। এটা গ্রুপে বলেই তো পরে দিয়ে দেওয়া যায়, তাকে রাগ করেন না। হ্যাঁ, একটা পয়সা ক্লাস অসুবিধা না, আপনাদের ক্লাস আজকে ওই পুরো শেষ করতে পারবো না, এমনি শেষ করতে পারবো না। সাধারণ আদেশ 3 স্যার 2022। ওই যে ভাই তো বললেই দিল হাবিব ভাই, ঠিক আছে ওটা দেখেন, না হলে গ্রুপে বলেন, আমি আবার এসআরটা দিয়ে দিব না, ছবি তুলে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। এখন আমি বলি সামনে একটু আগাইতে দেন। হ্যাঁ শোনেন, এটা যে জটিলতা, আপনি বলবেন যে এর চেয়ে ট্রেনিং বেটি ভালো, তাহলে এই এসআর সুবিধা পাইতে কি করতে হবে? নির্দিষ্ট ইয়াতে করতে হবে। এখন বোঝেন ধারা 15 যে ব্যাট করতে পারছেন আজকে আর নতুন আজকে মনে হয় নতুন শুরু করতে পারবো না, আর মনে করা মনে ঠিক হবে না। তাহলে আজকে এই জায়গায় স্টপ করে কি বলেন, এগুলি কালকেই বোঝায় একসাথে, কারণ এতগুলি টপিক আলোচনা করা যাবে না। এসআরটা অনেক বড় এসআর, এটা 1 ঘন্টা লাগবে। তাহলে ধারা 15 যে ব্যাট 15% তৃতীয় তফসিলে থাকলে ওই হার প্র্যাকটিস করবেন, অথবা কি করবেন 15% ব্যাট দিবেন। আর এই 3টা কালকে ক্লাসে আলোচনা করবো, কালকে ক্লাস বাসা থেকে করাবো, তো সবাই একটু ধৈর্য রাখবেন। যদি ইনকেস ক্লাস শুরু করার পরে দেখে সার্ভার পড়ে যায়, তাহলে দোষ দিবেন। আমি তো আগেই বলে রাখছি ক্লাস করাবো বাসা থেকে, বাসা নেট দুর্বল। এখন তাহলে আজকে কোশ্চেন থাকলে বলেন আপনাদের। স্যার আহসান আমি বলছিলাম স্যার। হ্যাঁ এখন প্রশ্ন স্যার সরি শব্দ ছিল তো ইয়ে করেন। স্যার কমিশন ভিত্তিক কোনো যদি ফাইন্যান্সিয়াল সেটেল করে সেক্ষেত্রে কিভাবে? আচ্ছা আপনি উদাহরণ দেন, আপনি কার্যকর হবে? কয় টাকা পণ্য কিনলে কয় টাকা কমিশন পান? বুঝলেন নাই? উদাহরণ দিলে আমাদের বুঝতে এবং বোঝাতে সুবিধা হয়। ভাই বসি, আপনি একটু উদাহরণ দিয়ে বলেন, যেমন 1 লাখ টাকা ফার্নিচার কিনেন, কয় টাকা কমিশন পান বলেন? যদি 10% করে কমিশন ধরা হয়। আচ্ছা এখন এটা কি 1 লাখ টাকার ভিতরে আছে না বাইরে আছে? বাইরে। আচ্ছা আমি একটু আপনি ইজি করি, আপনি ফার্নিচার কোম্পানির থেকে 1 লাখ টাকার পণ্য কিনছেন, ওনারা ওইটার উপরে 15% ভ্যাট ধরে 1,15,000 টাকার প্রোডাক্ট আপনাকে দিচ্ছে। এখন বলেন কমিশন কত পার্সেন্ট? কমিশন সহ পণ্যের মূল্য কত? 1,25,000 স্যার। সবাই বুঝতে পারতেছেন? কমিশন সহ পণ্যের মূল্য হচ্ছে 1,25,000। আচ্ছা এখন আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে কি জানেন? স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করা। তাহলে আপনি 1 লাখ টাকার পণ্য যখন কিনলেন, 15,000 টাকা আপনি রেয়াত নিয়ে নিলেন, বুঝতে পারছেন? তাহলে পণ্য আপনি 10% এডিশন করলেন, তাহলে কত হইলো? 1,10,000।
এটার উপরে আপনি 15% এডিশন করে বিক্রি করে দেন, তাহলে আপনার এই 10,000 টাকা এডিশনের উপরে ট্রেজারি দিবেন। এটা আপনার জন্য ভালো না? কি বলেন? জি স্যার। এখন 1,15,000 টাকার উপরে 1,10,000 টাকা ধরেন আপনার পণ্যের মূল্য, ওইটার উপরে যদি আবার 7.5% দেন, ব্যবসা থাকবে বলেন? 1 লাখেই তো 7,500 চলে আসবে। জি স্যার। এখন এবার তো ক্লিয়ার তো সবাই? জি স্যার। আচ্ছা এখন বলেন, না না আমাদের যে জটিলতা আছে তো এই জন্য আমরা অনেক পছন্দ করে না। দেখেন এখন যদি এরকম হয়, উনি ফার্নিচার কাস্টমার কি করলো, কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল, বুঝেন, মাস শেষে ওনাকে 10% কমিশন দিল, তাহলে অ্যাকাউন্টটি ঠিক আছে? স্যার বুঝি নাই আবার। বোঝা কাহিনি তো ওই জায়গায়। এখন উনি কি করলো, কাস্টমারদের বললো কোম্পানির অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে, কোম্পানি ওনাকে বললো কাস্টমার আমার অ্যাকাউন্টে টাকা দিবে, উনি পেমেন্ট পায় নাই, ওনাকে মাস শেষে এরকম সারা মাসে যা যা বিক্রি করে সব কোম্পানি অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে, কোম্পানি ওনাকে 10% একটা চেক দিয়ে দিল, আর ওনাকে ফার্নিচার দেওয়ার সময় ব্যাট চালান দেয় নাই, তাহলে অ্যাকাউন্টে কি ঠিক আছে? হ্যাঁ স্যার। বাকি ধরতে পারছেন ভাই? ভ্যাট চালান না দিলে তো সে রিবেটও নিতে পারবে না। না না আমাদের দেশে অধিকাংশ ব্যবসা এরকম করে, আপনি খোঁজখবর নেন, নাম বলবো না কারো, যে জি স্যার। ডিলাররা কি করে পণ্য বেচার সময় চালান দেয় না, জি স্যার। ওই কোম্পানি কি করবে জানেন, ওই 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 ক্রেতার নামে চালান কাটবে, ওনাকে একটা বই দিয়ে দিবে। ভাই কি রাগ করতেছেন? না না আমি বাস্তবতা আলোচনা করতেছি। ওই কোম্পানি কি করবে, ওনার ওই কোম্পানির বই একটা দিয়ে দিব ওনাকে, দিয়ে বলবে যে আপনি আমার নামে চালান কাটছেন। এগুলি চলতেছে। এখন এই বাইরে যদি ব্যাংক অ্যাকাউন্ট ব্যাট অফিস নেয়, ঝামেলা করে যাবে না? জি স্যার। শুনেন, বাংলাদেশের ব্যাট সিস্টেম সোজা করার একটা সহজ বুদ্ধি বলে দেই, আপনারা খালি 6.3টা রাস্তায় ধরেন, তাইলেই হবে, আর লাগবে না। প্রত্যেকটা মার্কেটের সামনে 2 জন করে পুলিশ বা আনসার বা সিপাহি বসায় দেন, ব্যাট চালান নাই, কেউ পণ্য নিয়ে বেরোতে পারবে না, শেষ, আর কিছু লাগবে না। বুঝছি ভাই? বুঝতে পারছি স্যার। বুঝেন নাই? বসুন্ধরা সিটির সামনে এই পাশে 2 জন, ওই পাশে 2 জন সিপাহী বসায় দেন, যে ম্যাডাম অসুবিধা নেই, পণ্য কিনছেন ভেরি গুড, কষ্ট করে দোকানে যেটা চালানা নিয়ে আসেন, নাহলে পণ্য নিয়ে যাইতে দিব না। সিস্টেম তারা যাবে কিনা বলেন? হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি না, যে না। বলেন যে একটা না না আপনার প্রশ্ন উত্তর দিব ভাই, ভালো একটা বুদ্ধি কইতাছে, এটা দেন না, এটা সরকার প্রয়োগ করুক, সরকার রাজস্ব বাড়ুক। সবাই কি বলেন? ইসলামপুরে গেটের সামনে যদি একটা পাহারা বসায় দেয় যে পণ্য নিয়ে যাওয়ার কোনো আপত্তি নেই, শুধু 6.3টা দেখাইতে হবে, এটা হলে তো মিসেলেনিয়াসটা বন্ধ হয়ে যাবে। ওটা আলাদা জিনিস, ওটা আমার দায়িত্ব না। সবাই কি বলেন? এর জন্য জি স্যার, জি স্যার, আপনার কথা লজিক আছে স্যার, এটা করলেই বুঝছেন? তাহলে এই একটা জিনিস, রাস্তায় যদি 6.3 চেক করে, তাহলেই দেখবেন রাজস্ব 3 গুণ 4 গুণ বেড়ে যাবে। এখন কোশ্চেন করেন। আপনি বললেন না স্যার যে ভ্যাট দিলাম, ঠিক আছে, যে রাস্তায় ধরলো স্যার, আমি ভ্যাট দিলাম 10 পিসের, গাড়ি আমার চলে গেল, কিন্তু আমি ভিতরে সফটওয়্যার থেকে 5 পিস কমাই দিলাম, ভ্যাট এখানে ফাঁকি দিলাম, মানে 5 পিস, সেক্ষেত্রে গভর্নমেন্ট ধরার কোনো ওয়ে আছে? আমি বলি, প্রথম কথা হলো গাড়ি চেক করে যদি ইয়া পায়, কি বলে, গরমিল পায়, বুঝছেন, প্রথম সময় কি আপনি একজন অবিশ্বাসকারী, মানে আপনাকে বিশ্বাস করবে না। দ্বিতীয়ত ওই মুহূর্তে গাড়িটা বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হবে। যদি বন্ডের প্রোডাক্ট হয়, গাড়ির পণ্য জীবনে ফেরত পাবেন, আশা বুঝলা যান। যদি বন্ডের প্রোডাক্ট না, আমি সবটাই বুঝাইতেছি, সবগুলি বুঝাইতেছি। গাড়িতে যেই পরিমাণ টাকার পণ্য কম থাকবে, উনি ওই পরিমাণ টাকা পণ্যের দ্বিগুণ পরিমাণ ফাইন করতে পারে। ধারা 85 দেখবেন, এই যে ধারা 85 দেখবেন, হ্যাঁ, ওইখানে উনি কি করতে পারে, দ্বিগুণ পরিমাণ ফাইন করতে পারে। আমি দেখাচ্ছি, ধারা 85 দেখেন। না স্যার, আমি তো গাড়ি মানে 10 পিসই দিলাম গাড়িতে। আমি একটা কথা কই, 10 পিস কিন্তু গাড়ি যখন পৌঁছে গেছে, তখন আমি আবার যখন ব্যাক করছে, তখন আমি আবার চেঞ্জ করে দিয়েছিলাম ভিতরে থেকে। আমি বুঝি নাই, রাস্তায় যখন গাড়ি ধরছিল তখন গাড়ির মধ্যে প্রোডাক্ট ছিল কয় পিস? 10 পিসের ভ্যাট কাটছি স্যার। গাড়ি যখন পৌঁছে গেছে, তখন মানে রাস্তা থেকে যখন ব্যাক করছে, তখন আমি আবার অফিস থেকে আমি 5 পিস কমাই দিলাম, তাহলে আমার 5 পিসের ভ্যাট দিতেছি। ওই 5 পিসের কমাইছেন কিভাবে এটা বুঝি? চালানে 10 পিস লিখছিলেন না?
হ্যাঁ হ্যাঁ, আমি সফটওয়্যার থেকে আমি কমাই দিলাম। না, আমার দাঁড়ান দাঁড়ান, আপনি চালান যখন প্রিন্ট আউট হয়ে গেছে এটার ভিতরে কমান জি কিভাবে? স্যার, প্রিন্ট আউটের পর স্যার কমানো আছে স্যার। হাতে লিখে দিচ্ছে, হ্যাঁ, ম্যানুয়ালি লিখে দিবে। চালানটা গেছে, ওই চালানের মধ্যে তো 10 পিস লেখা আছে। আচ্ছা তাহলে তাহলে আমি তাহলে তাহলে উদাহরণ দেই। মনে করেন এক ভাই আমাকে ইনডাইরেক্টলি, ডাইরেক্ট উত্তরটা দিলাম না, এক ভাই আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি প্রতি মাসে ধরেন 50টা চালান কাটি, এর মধ্যে আমার 40টা চালানে কাটাকাটি আছে। আমি কই কাটাকাটিটা কোন জায়গায়? কই পরিমাণের জায়গায়, বুঝছেন তো? তার মানে উনি যখন 100 পিস ডেলিভারি দেয় তখন 100 পিস লেখে, যখন 200 পিস ডেলিভারি 200 পিস লেখে, পরে আসার পরে এটা কাটতে আবার ঠিক করে। আমি বলছি এরকম কাটাকাটি কয় পেজে? কয় প্রতি বইয়ের মধ্যে 40 পেজে কাটাকাটি। আমি বলছি আপনি ফাঁকিবাদী শিখেন নাই। উত্তর পাইছেন? জি স্যার, নাম কাটাকাটি না স্যার, আমরা সফটওয়্যারে যদি আমি ভাই চেঞ্জ করি এই আপনি কি দাঁড়ান, আপনার সফটওয়্যার কি এনবিআর অথরাইজ সফটওয়্যার? জি স্যার, এনবিআর অথরাইজ সফটওয়্যার হলে এইটা করার কথা না। তার ওখানে না, আমরা করি না স্যার, যদিও যদি চেঞ্জ করি সেক্ষেত্রে এটাকে ওরা ধরতে পারবে কিনা? শুনেন, মানে আমার ডিলার, আমার দেখা যাচ্ছে যেগুলো ডিলার বাংলাদেশে। আমি বলি প্রথম বুঝি, আমি আপনার প্রশ্নটা এখনো ক্লিয়ার না। প্রথম হইলো আপনি গাড়িটা যখন বের হয় তখন একটা ব্যাট চালান ইস্যু করছেন কিনা বলেন? জি স্যার, ইস্যু করছে স্যার। আচ্ছা, এই ইস্যু করার সময় প্রোডাক্ট বেশি আছে স্যার, মনে করেন 100 পিস দিছি আমি, মানে লিগ্যাল যেটা ওইটাই দিছি। চালানে 100 পিস আছে, গাড়িতে কয় পিস আছে? গাড়ি তো 100 পিস। আচ্ছা ভাই আমরা বুঝি, দাঁড়ান বুঝি, গাড়িতে 100 পিস, চালানো 100 পিস, প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পরে আইসা আপনি আবার 50 পিস কমাই দিছেন। জি স্যার। যে চালানটা পিন দিয়ে দিছিলেন এটা কি করছেন? ও ওইটাও তো স্যার আমাদের যে পার্টি ডিলাররা ভ্যাট ডিলারে তো 100 পিস এন্ট্রি দিবে, ডিলার 100 পিস এন্ট্রি দিবে। আপনার চালান যে 10 নাম্বার চালান যে 100 পিস ছিল, আপনি কি 10 নাম্বার চালান আরেকটা পিন দিতে পারবেন কমায়া? জি স্যার, দেয়া যায়। আমার জানা মতে, আমার এই 16 বছরের জ্ঞানে, হ্যাঁ না 16 বছর জ্ঞানে কোন কোম্পানি যদি এই কাজ করে তাকে এনবিআর সফটওয়্যার অ্যাপ্রুভাল দেওয়ার কথা না। না না, কেউ যদি 2 নাম্বারই করে এটা আলাদা দিবে, এটা এক্সাম্পল হইতে পারে না। কারণ এনবিআর এর সফটওয়্যার দেওয়ার একটা শর্ত হইলো কি, একই চালান যেন 2টা ইস্যু না হয়। এটা স্যার ম্যানুয়ালি হলে করা যাবে। ম্যানুয়ালি আপনি বই 2টা কিনছেন, এক সিরিয়াল নাম্বার 2টা ইউজ করেন, এগুলো হচ্ছে সনাতন 2 নাম্বারই, বুঝছেন? এটা অন্যায়। উনি সম্ভবত এক্সপোর্ট করে, উনি সম্ভবত চালানটাকে এক্সপোর্ট করে ম্যানিপুলেট করতে পারে, সেটা হতে পারে। আর না হলে এনবিআর থেকে কখনো 2টা চালান। আমি তো এটাই বলছি, আমি তো কয়েকটা কোম্পানির সাথে ইনভলভ ছিলাম। এনবিআর থেকে সফটওয়্যার অ্যাপ্রুভাল ততক্ষণ দিবে না যতক্ষণ পর্যন্ত উনি জানবে আপনি 12 নাম্বার চালান একাধিক ভলিউমে ইউজ করতে পারবেন। একটা হইতে পারে একাধিক কপি ইউজ করতে পারেন, কি বলেন? অনেক সময় হয় না যে স্যার, আমি বিষয়টা বলি স্যার, ওইটা না, বিষয়টা ওইটা না স্যার। স্যার বিষয়টা হচ্ছে উনি এডিট করতে চাচ্ছে, এডিট করলে হিস্টরি থেকে যায়, এডিট করে উনি যেটা করতে চাচ্ছে ওটা হিস্টরিটা থেকে যায়, হিস্টরিটা থেকে যাবো। আচ্ছা দেখেন, এই যে খেয়াল করেন এখানে কি বলা আছে, এই দেখেন এখানে এই যে ইয়াই দেওয়া আছে, এই যে ইয়া লেখা, দাঁড়ান, অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ করছে কিন্তু চালান দেন নাই, তাহলে ব্যাট কত, জরিমানা কত? 1 লাখ টাকা। অব্যাহতিপ্রাপ্ত বিক্রি করলো। এইভাবে সরকারের যে অনন্য অর্ধেক অনন্ত সম পরিমাণ এই ফাইনগুলি দেখবেন, এখানে দেওয়া আছে। অনিয়ম করলে এই যে ইচ্ছাকৃতভাবে পরিহার করলে আপনার চাইলে দ্বিগুণ জরিমানা করতে পারবে, যে আপনি ইচ্ছা করে 100 পিস পাঠায় 50 পিসে চালান দিচ্ছেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে ইয়া বলেন, আপনাদের এটি কিন্তু রেকর্ডিং হইতেছে, এত এখানে আমার কথা বললেন না যেগুলি রেকর্ডিং হয়, হ্যাঁ ওটা আলাদা। স্যার আমি একটা জানতে চাচ্ছি স্যার, জি, যে আমার প্রোডাক্ট দেখা যায় স্টকে বেশি আছে কিন্তু আমার এই প্রোডাক্টটা দেওয়া হয় না, কিন্তু আমি ভ্যাট দেওয়ার জন্য আমি আলাদা চালান করে দিতে পারবো এটা? আমি বুঝি স্টকে বেশি আছে মানে স্টকে বেশি কেমনে আছে? মানে কোন কারণে হয়তো আমার দেখা যায় স্টকে বেশি আছে কিন্তু আমার, আরে ভাই বেশি কি কারণে এটা বোঝেন না। একটা আছে প্রোডাকশন সহজে যেই পরিমাণ র মেটেরিয়াল দিয়ে প্রোডাকশন দেওয়ার কথা, প্রোডাকশন বেশি হয় এরকম না স্যার। ওই যে মেইন যে ডেলিভারি চালান ওইটা দেখা যায় ভ্যাট দেওয়া হয় নাই স্যার, পরে আমি এটা আলাদা চালান করে দিতে পারবো কিনা এটা পার্টি নাম দিয়া? মানে আমি বুঝি, প্রথম হইলো আপনি একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছেন, ভ্যাট চালান কাটে বলেছেন কিন্তু প্রোডাক্ট দেন নাই। না ভ্যাট চালান কাটি নাই, কিন্তু ওইটা আমার তো থেকে গেছে ভ্যাটটা, পরে আমি এটা কাটলাম।
এটাকে কাটা যাবে কিনা? ভাই আপনার কথা বুঝি নাই। তারা স্টক বেশি হয়ে গেছে গণনা করে, এটাই হচ্ছে কথা। স্টক বেশি হয়ে গেছে গণনা করে স্যার। আমি ভ্যাট আর ফিজিক্যাল আর হচ্ছে ভ্যাটের দুইটা যে স্টক থাকে না স্যার, এটা কি এখন আমার আপনারা ভ্যাটে কি পণ্য পিসে বেচেন না কেজিতে বেচেন? স্যার এটা পণ্যতে স্যার। না পিসে না কেজিতে? পিস পিস স্যার। তাহলে ওটা চালান ছাড়া বেচে দেন, আর কি করবো। আর না হলে আপনার অনেক সময় সিস্টেম লস হয় না, 2 পিস নষ্ট হয়ে গেছে, 3 পিস নষ্ট হয়েছে, ওটা অ্যাডজাস্ট করে ফেলেন। জি স্যার। ওয়েস্টেজ হইলো কিন্তু দেখাইলেন না। জি স্যার। আর এখন যদি এরকম হয় যে উনি কেজি মাপে বিক্রি করতে পারে, তাহলে আমরা বলতে পারি উনি দেওয়ার সময় কখনো কি ভুলে কম দিছে, অথবা ফ্রি স্যাম্পলিং দিয়ে দেন, ফ্রি স্যাম্পল হিসেবে দিয়ে দেন। ঠিক আছে, আচ্ছা আর কার কি কোশ্চেন আছে বলেন। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি স্যার আমরা দেখি মাঝে মাঝে রেস্টুরেন্টের মধ্যে আমরা যখন বিল পেমেন্ট করি ওরা মেশিনে ঢুকিয়ে 5 বা 7.5% ডিডাকশন করে দেয়, যে মেশিনটা এনবিআর অ্যাপ্রুভ না। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে এটা স্যার? আচ্ছা আমি বলি, ওর কিন্তু আপনি কুষ্ঠিকতনকারী কোষাগারে জমা দিচ্ছে না, দিতেছি, আপনি কুষ্ঠিকতনকারী? জি স্যার। আচ্ছা, দ্বিতীয় কথা হলো আপনি কি ওনাকে চেকে পেমেন্ট দেন না ওই নগদ টাকাতে কিনে নিয়ে আসতেছেন রেস্টুরেন্ট থেকে? নগদ টাকা পেমেন্ট করতে। হ্যাঁ, আপনি খেয়াল করেন রেস্টুরেন্টের এটা কিন্তু উৎসকতনের খাত। কেউ যদি রেস্টুরেন্টে কোনো অনুষ্ঠান আয়োজন করে বা খাবার ইয়ে করে পরে চেকে দেয়, তাহলে আপনাকে কিন্তু বিডিএস কাটতে হবে, বুঝতে পারছেন? মনে করেন আপনাদের কোম্পানি এক বায়ার আসছে, তার হোটেলে রাখছেন, ওইখানে উনি খাবার ব্যবস্থা করছেন, তাহলে আপনি যখন বিল দিবেন তখন কি করবেন, বিলের থেকে ভ্যাটটা আমি পুরোটাই বুঝাইতেছি কেটে রাখবেন। কিন্তু এখন একটা 6.3 পাইছেন, মনে করেন নানা বিরিয়ানি বা ইয়ার থেকে খাবার আনছেন, স্টার কাবাব থেকে, এখন আপনি দেখবেন যে ওই 6.3-র বৈশিষ্ট্যটা ঠিক আছে কিনা, যেমন ক্রেতার নাম লেখা আছে কিনা, বিন নাম্বার দেওয়া আছে কিনা, ঠিক আছে, সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি বিশ্বাস করবেন আর কি। তারপরে আপনার যদি এনবি সন্দেহ লাগে যে আমার টাকাটা সরকার পাইছে কিনা, তাহলে এনবিআর দেখবেন যে ওই যে অভিযোগ কেন্দ্র আছে, ওই নাম্বারেও কি আপনি অভিযোগ দিতে পারেন। যদি আপনার সন্দেহ হয় যে আমার রেভিনিউটা হয়তো সরকারি কোষাগারে যাবে না, কারণ সরকার ইসিআর মেশিনকেও ব্যাট চালান বলছে, ইসিআর মেশিনের কাগজকেও ব্যাট চালান বলছে সরকার, বুঝতে পারছেন ভাই? বুঝেছি স্যার। আচ্ছা, আমরা যে 6.3 আলোচনা করবো তো ওই দিন আরো বুঝবেন। আর কারো কোশ্চেন আছে? স্যার আপনার একটা জরিমানার লিস্ট ছিল, ওটা একটু হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করে। কোনটা যেটা? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। এই ধারা 85 এই বিষয়ে আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ ধারা 85। আচ্ছা শেয়ার করবো না, আপনারা ডিসকাস করেন। হ্যাঁ বলেন, কি বলবেন? স্যার আমার কোশ্চেনটা হলো, স্যার অনেকক্ষণ চেষ্টা করতেছি কোশ্চেনটা করার। ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলিয়াম, ফার্নিশ অয়েল এন্ড এলপিজি গ্যাস স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2% ভ্যাট, এটা কখন প্রযোজ্য হবে তাহলে? আমি বলি শুনেন, এলপিজি গ্যাস বা পেট্রোল ডিজেল আপনারা যেমন পাম্পে থেকে কিনতে পারেন, যেসব জায়গায় পাম্প নাই অনেক সময় দেখবেন যে তেলের দোকানদাররা বিক্রি করে না, ওই যে ড্রাম কাটটা রাখে ওইখানে ডিজেল ভরে ভরে বিক্রি করে কিনা বলেন? বিশেষ করে মফস্বল এলাকায় যেখানে পেট্রোল পাম্প নাই আশেপাশে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখন আপনি যখন পাম্পে থেকে কিনবেন, সরকার পদ্মা পেট্রোলিয়াম যখন লরিতে করে ওনাকে তেল দিছে, ওই তেলের বিলের সাথে আপনার ব্যাটটাকে নিয়ে নিছে, এই জন্য পাম্প আপনাকে কি ব্যাট চালান দেয় না। উত্তর পাইছেন? না স্যার, উত্তরটা হলো স্যার যদি আমি পাম্প থেকে এনে আমি যদি এলপিজি গ্যাস দেই, তাহলে আমি 2% প্র্যাকটিস করলে সমস্যা কোথায় স্যার? দাঁড়ান, আপনি পাম্পে থেকে এলপিজি গ্যাস কিনা গার্মেন্টসে সাপ্লাই দিছেন? জি স্যার। আচ্ছা আপনি বোঝেন, সংযোজনের দাঁড়ান শেষ করতে দেন না রে ভাই, শেষ করতে দেন। প্রথম হলো এলপিজি গ্যাসের বিল যে কয় টাকা আছে, এটা কি আপনি দিচ্ছেন না গার্মেন্টস দিচ্ছে? গার্মেন্টস আমার কাছে কিনছে স্যার। দাঁড়ান না, গার্মেন্টস আপনার থেকে কিনছে। শোনেন, আপনি যখন পাম্পে থেকে কিনছেন আপনার কেনার বেটা আদায় হয়েছে, উত্তর পাইছেন? জি স্যার। এখন আপনি যে গার্মেন্টসের কাছে বেচছেন, আপনি লাভ করছেন না? জি স্যার। বেচার বেট দেন। হ্যাঁ, বেচারই তো স্যার স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে 2% না না না, আপনি তো যোগানদার বা সার্ভিস প্রদানকারী হয়ে গেছেন, আপনার তো স্থানীয় ব্যবসায়ী নাই। শুনেন,
বোঝেন আপনি তো স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে নাই তো, কারণ গার্মেন্টস নিজ দায়িত্বে যদি পাম্পের থেকে আনতো, পাম্পে তার থেকে কেনা বেটা রেখে দিছে, পাম্পের যে বিক্রি বা ওনার কেনা, কিন্তু আপনি যে মিডল ম্যান, আপনি যে কেনার ব্যাট দিয়ে কিনলেন কিন্তু বেচা ব্যাট তো আপনি দেন নাই। তাহলে তো একজন বাণিজ্যিক আমদানিকারক বিদেশ থেকে আনার সময় ব্যাট দিয়ে আসছে, সে বেচার ব্যাট দিবে কেন বলেন? দিবে? একজন কমার্শিয়াল ইনপুটের সাথে ব্যাট দিয়ে আসে কিনা বলেন? স্যার বেচার সময় আবার দেয় কেন? বেচার ব্যাট না? তাহলে আপনি পাম্পেতে যখন কিনলেন 15%-এর সাথে 2% দিয়ে 17.5% দিয়ে কি আপনি কি সেটা কেনার ব্যাট, আপনার বেচার ব্যাট কই এটা বলেন? উত্তর পাইছেন? স্যার পাম্পকে কি স্যার আপনি স্থানীয় ব্যবসায়ী হিসাবে ট্রিট করতেছেন? ভাই পাম্পটা আপনি স্থানীয়, পাম্পের ব্যাট আপনি এই ব্যবসা করতে আসছেন কেন এটা বলেন আগে। স্যার না আপনি বোঝেন, আপনি এই ব্যবসা করতেছেন কেন? এটা তো গার্মেন্টস পাম্পের থেকে ডাইরেক্ট নিবে, আপনি করেন কেন? লাভের জন্য স্যার। তাহলে লাভের উপরে ব্যাট দেন। মানে মূল্য সংযোজনের উপরেই তো ভ্যাটটা হবে, আমি যতটুকু মূল্য সংযোজন করব। না এখানে আপনি পুরাটার উপরে ব্যাট দিবেন, কারণ যদি এরকম হইতো পাম্পের বিল ওই কোম্পানি দিয়ে দিচ্ছে, আপনি সার্ভিসের উপরে দিবেন, কিন্তু এখানে তো টাকা পুরাটা আপনি দিতেছেন। কথা বুঝেন নাই? টাকা পুরাটা কার অ্যাকাউন্টে ঢুকতেছে? আপনার অ্যাকাউন্টে না ওই গার্মেন্টসের অ্যাকাউন্টে? এটা বলেন। আমার অ্যাকাউন্টে ঢুকতেছে। তাহলে আপনি পুরাটা দিবেন। এখন আপনি এটা কাজ করতে পারেন, পাম্পের বিল ওই গার্মেন্টস দিয়ে দিল, আপনি প্রতিটা ক্যারিংয়ের জন্য একটা চার্জ নিয়ে নেন, ওই চার্জের উপরে ব্যাট দিবেন। শোনেন আমি আপনার একটা উদাহরণ দিই, খেয়াল করেন। মানব সম্পদ সরবরাহকারী, বুঝে সবাই, মানব সম্পদ সরবরাহকারী একটা কোম্পানি আপনাকে বললো আমাকে 10 জন এমপ্লয়ি দিবেন যাদের বেতন হবে 15,000 টাকা করে, তাহলে বলেন বেতনের উপরে কি ভ্যাট আছে কিনা? কর্মকর্তার বেতনের উপরে ভ্যাট আছে কিনা বলেন? ভ্যাট নাই স্যার, ভ্যাট নাই। এখন আপনি যদি মানব সম্পদ সরবরাহকারী হিসেবে এরকম করেন যে আমি 15 জন লোক সাপ্লাই দিব যাদের আমার সার্ভিস সহ বেতন হবে 2 লাখ টাকা, তাহলে 2 লাখ টাকার উপরে ভ্যাট হবে না? এখন হবে তখন? হ্যাঁ তখন কি স্যার এটা কনসালটেন্ট সার্ভিস হবে? না তখন 2 লাখ টাকার উপরে ভ্যাট হবে। আপনি এই উদাহরণ দিয়ে আপনারা বুঝবেন। আর আপনি এতগুলি ট্রেনিং করেন, আপনি বুঝেন না কেন? এটা কনাকে ব্রেন জাকি দেন, আপনি তো অনেক ট্রেনিং করেন, ঠিক আছে, সব জায়গায় ট্রেনিং করেন, জাকি দেন। শোনেন এটা বুঝেন, তাহলে 2 লাখ টাকার উপরে ভ্যাট হবে। আর যদি এরকম হইতো কোম্পানিকে বলেন যে 1.5 লাখ টাকা ভ্যাট আপনারা বেতন দিয়ে দেন, আমার কমিশন হচ্ছে 50,000 টাকা, তাহলে 50,000 টাকা ভ্যাট হবে। দেখেন ধরতে পারছেন কিনা? জি স্যার ধরতে পারছেন? জি, কমিশনের উপর ভ্যাটটা দিব। আপনি বললেন যে আমি লোক সাপ্লাই দিছি, আমি তদারক করব, আপনারা আপনাদের স্যালারি শিটে ঢুকে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে ওনাদের বেতন দেন, তাহলে এখানে কি ভ্যাট আছে? আর একটা কোশ্চেন ছিল ভাই, ওনাটা শেষ করি। আপনি 5 জন বাবদ কি না 5 জনের কনসালটেন্সি ফি বাবদ আপনি কি বেতনের টাকা অ্যাকাউন্টে ঢুকাইছেন না শুধু ফিটা ঢুকাইছেন? সবটাই ঢুকাইছি। তাহলে ওইটার উপর ভ্যাট হবে। জি স্যার বুঝছি। 1.5 লাখ টাকা বেতন তো কোম্পানি দিয়ে দিছে ওনাদের, আপনাকে শুধু কনসালটেন্সি ফি দিছে। তাহলে ফির উপরে বেতন ওনারা যদি দিয়ে দেয় তাহলে স্যার কমিশনের উপর, কিন্তু আমি যদি দেই স্যার তাহলে তো স্যার আমি তাহলে আপনি গ্যাসের টাকা বোঝেন, ওই কোম্পানিকে বলেন পেট্রোল পাম্পের বিল দিয়ে দিতে, আর প্রতিবার যে আপনি আইনা দিবেন আপনাকে একটা ফি ধরে দিতে, তাহলে ফির উপরে দিবেন, আর পুরো টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে পুরোটা উপরে ভ্যাট দিবেন। এটা হলো আপনার অ্যাকাউন্ট। জি স্যার বুঝছি স্যার, এখন বুঝছি। হ্যাঁ এবার সিরাজ ভাই বলেন। স্যার ওই স্যালারির উপর তো ব্যাট নাই, আপনি বোঝেন। এবং আমার কোশ্চেনটা ওই জায়গাতে ডাইরেক্টর রিমিউনারেশন আমরা যখন অডিটে ফেস করি তখন আমরা স্যালারির উপর ওরা ব্যাট বিডিএস কাটেন, বিডিএসটা ইয়ে করে না, কিন্তু ডাইরেক্টর রিমিউনারেশনের উপরে ওরা এসআরও আদার্স যেটা এসআরও আছে 99.2 আছে ওইটার উপর দিয়ে 15% করে। ডাইরেক্টর রিমিউনারেশন ওয়ান কাইন্ড অফ স্যালারির মতো, উনি তাহলে এটার উপর কেন স্যার ব্যাটটা হবে একটু আমাকে বলবেন? আচ্ছা দেখেন, এই যে এখানে অনেক বিতর্ক হওয়ার পর ওরা আবার এটা থেকে এই যে বলছে অর্থনৈতিক কার্যক্রম, দেখেন ধারা 2 এর উপধারা 6 বলা আছে অর্থনৈতিক কার্যক্রম। হ্যাঁ এখানে বলছে এই লেনদেনগুলি কি অর্থনৈতিক কি কার্যক্রম, আর নিচের এই কার্যক্রমগুলি কি না অর্থনৈতিক কার্যক্রম না। এর মধ্যে একটা আছে কর্মচারী কর্তৃক তার নিয়োগকর্তাকে প্রদত্ত সেবা, এটা কি না অর্থনৈতিক কার্যক্রম না। এই জন্য আমরা কর্মকর্তা বেতন থেকে কি করি না, বিডিএস কাটি না।
কোনো কোম্পানিতে কোনো পরিচালক কর্তৃক প্রদত্ত সেবা, বুঝেন, আপনার কোনো কোম্পানির কোনো পরিচালক যদি কি সেবা দেয়, এটাও কি অর্থনৈতিক কার্যক্রম না। তবে যেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি তার ব্যবসা পরিচালনার নিমিত্তে উক্ত পরিচালকের পদ গ্রহণ করেন, সেই ক্ষেত্রে তৎকর্তৃক প্রদত্ত সেবা অর্থনৈতিক কার্যক্রম হইবে। আপনি দেখেন ডাইরেক্টর রিমুনারেশন এটার মধ্যে পড়ছে কিনা। তাহলে এখন এই যে এখানে যদি পড়ে তাহলে বিডিএস হবে না, আর এখানে যদি পড়ে ব্যাট হবে। ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছি। ব্যাট হবে, জি। কত পার্সেন্ট হয় তাহলে স্যার? ওই ধারা 15 যে ব্যাট 15%। 15%। কোথাও এই যে আমরা সূত্র তো এটাই শিখছি। জি জি, ঠিক আছে। এইখানে যদি ফালাইতে পারেন হচ্ছে নিজের কার্যক্রমগুলি কি না অর্থনীতি কার্যক্রম না, তাহলে ব্যাট হবে না। এইখানে যে বলছেন এটা ধারা 2 উপধারা 6। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? কারণ আমি কিন্তু একা বিল্ডিংতে বের হইতে হবে আর কি, কারণ অফিসে আছে এখনো। স্যার আজকে থাকুক, আপনিও অসুস্থ, ঠান্ডা অনেক। ঠিক আছে, তাহলে ভালো থাকে। কালকে ইনশাআল্লাহ ক্লাস হবে। আর এই পাসওয়ার্ড এটাই থাকবে, ওই নির্দিষ্ট টাইমে ঢুকে যান, কারণ কালকে তো আমার হেল্পার অ্যাসিস্ট্যান্ট থাকবে না। কালকে মানে কি আগামীকাল নাকি আগামী না, বৃহস্পতিবার? আপনাদের ক্লাস কি ছিল? ক্লাস ছিল বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে কালকেও হবে, পরশুদিনও হবে। ও আচ্ছা, 8টায় হবে না স্যার? হ্যাঁ, কালকে জাস্ট এই টাইমে বৃহস্পতি, শুক্র, শনি এখন থেকে রুটিন অনুযায়ী ক্লাস হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে স্যার, কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।